যাত্রাপথ লেখনীতে মাসপিত্রা মিময়ী। পর্ব সংখ্যা ৩। সন্ধ্যার পর বৈশাখের মেলা জমজমাট হয়ে উঠেছে। গ্রামের জোয়ান বুড়ো সকলে এসে সামিল হয়েছে সেখানে। মিল্টনের সাথে কিছুক্ষণ নাগরদোলায় চড়ে মুরগি খেতে খেতে আরও ভেতরে চলে এলো নাজির। অদূরে দেখানো হচ্ছে সাপের খেলা। সেইখানেই লেগে আছে মানুষের ভিড়। কেউ বা সারাতে এসেছে বিভিন্ন অসুখ। যদিও নাজির এসবে একদম বিশ্বাস করে না, আর সে অবিশ্বাসের জোরে বহুবার সাপুড়েদের সঙ্গে তার ঝগড়া হয়েছে। সাথে মাথা পেতে নিয়েছে অভিশাপের পাহাড়। সেদিকে এগিয়ে গিয়ে ভিড় ঠেলে উকি দিল সে। ঝোলার ভেতর থেকে বিশাল এক সাপ বের করে খেলা দেখাচ্ছে সাপুড়ে। বাকিরা উৎসুক দৃষ্টিতে তা দেখছে আর হাততালি দিচ্ছে। হঠাৎ সুজনকে নজরে পড়তে চোখ মুখ কুঁচকে নিল সে। ললাটের ভাঁজে জমল বিরক্তি। সুজনের গম্ভীর দৃষ্টিও তার পানেই ছিল। পাশে দাঁড়িয়ে আছে মাসুম আর তালেব। এতে যেন আরও চটে গেল নাজিরের মস্তিষ্ক। মিল্টনের কাঁধে হাত রেখে ঠোঁটের কোণে কৌতুকপূর্ণ হাসি ঝুলে উঁচু কণ্ঠে বিদ্বেষ প্রকাশ করে বলল, এইসব মোড়া দড়ির মতো লম্বা সাপের খেলা দেখে লাভ নাই। আমাগো গ্রামের 4 হাত পা বিশিষ্ট বিষধর সাপ আছে। একেবারে পুরো বংশ একলগে গায়রা বইছে। হ্যাগো বিষ এর থাইকেও বিষাক্ত। মনোযোগে বিঘ্ন ঘটল মিল্টনের। কিছু বুঝতে না পেরে অবাক নয়নে মাথা তুলে তাকালো তার চেয়েও কয়েক ইঞ্চি লম্বা নাজিরের মুখ পানে। নাজির তার কৌতূহলী দৃষ্টি দেখে ইশারায় সুজনকে দেখালো, যার দৃষ্টি আড়ালো না সুজনেরও। রাগে ফুঁসে উঠল সে, তবে কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বেই ভিড় থেকে হারিয়ে গেল ছেলে দুটো। মাসুম চোয়াল শক্ত করে বলল, দেখলা ভাই, হারামজাদে আমাকে সাপ কইয়া গেল। সুজন দীর্ঘশ্বাস ফেলে পুত্র সিফাতের হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলল, কুত্তার লেজ যেমন সোজা হয় না, তেমনি শাহ বংশের পুরুষ মানুষেগো চরিত্র আর খোঁচা মারা স্বভাবও কখনো ঠিক হইব না। ভাইয়ের উপস্থিতিতে রাগটা মনে পুষে রাখল মাসুম। সুজাতা কোত্থেকে যেন ছুটে এলো তাদের দিকে। বাপ চাচার কাছে আবদার করলো, ফুপু টাকা দিতে বলেছে বাবা, বায়োস্কোপ দেখব। তার হাতের ইশারায় সামনে তাকালো দুই ভাই। অদূরে অল্প বয়সী ছেলে মেয়েরা ভিড় জমিয়েছে বায়োস্কোপের সামনে। ভালো করে নজর ঘোরাতেই দৃষ্টিগোচর হলো ছোট বোন দুটোকে। সেদিকে এগিয়ে গেল 3 জন। গত রাতে মামাতো ভাইয়ের সঙ্গে নানা বাড়ি থেকে ফিরেছে সবার ছোট জন। কয়েকদিন এখানেই থাকবে। তাদের জন্যই তো সব কাজ ফেলে ভাইয়েরা এসেছে মেলায় ঘুরতে। রাত্রির 3য় প্রহর। মেলা থেকে বেরিয়ে ভাতের হোটেলে পেট পুড়ে খেয়ে রাস্তা থেকে ধানের জমিতে নেমে পড়ল নাজির। হাতের ব্যাগটা মিল্টনের হাতে গুছিয়ে দিয়ে পরনের প্যান্ট হাঁটু পর্যন্ত ভাঁজ করতে করতে বলল, এই ব্যাগটা আমার আব্বার ঘরের বিছানায় রাইখা সোজা বাড়ির পথ ধরবি। আপনি কই যাইবেন? বহুদিন সামাদ মিয়া ট্রলারে কইরা মাছ ধরতে যায় না, আজকে একটু ঘুরে আসি। আমিও আসি। না, বাড়ির যা, ভোরে ধান সিদ্ধ করতে হইব। মিল্টনের মুখখানায় মলিনতা ভর করল। মুখ ভার করে মেনে নিল আদেশ। নাজির তা দেখল। গম্ভীর মুখে বলল, ধানের কাম শেষ হোক, বর্ষা ডাইতে দে, তারপর দুইজনে মিলা সারা রাত খালে বিলে শুধু মাছ ধরমু। এখন বাড়ির যা। নাজিরের সামনে মিল্টনের রাগ হাওয়াই মিঠাইয়ের মতো। হুট করে ফুলে ফেঁপে উঠলে অল্পতেই গলে যায়। এবারেও গলে গেল। হাস্যোজ্জ্বল মুখে বিদায় জানিয়ে বাঁধানো সড়ক ধরে হাঁটা ধরল বাড়ির পথে। তবে আজ নাজির বাড়ি ফিরবে বলে মনে হয় না। সুবহান আলী শাহর সঙ্গে মিল্টনের ভীষণ ভাব। নাজির বাড়িতে না থাকলে মাঝে মধ্যে রাতটা ওইখানেই সে কাটায়। রাতভর গল্প করে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নিস্তব্ধ পরিবেশে শোনা যাচ্ছে শুধু ঝিঝি পোকার ডাক। 8টা, 8:30 মানে গ্রামে গভীর রাত। শুনশাট ঘাটে দাঁড়িয়ে আছে সামাদ মিয়া ট্রলার। বাঁশের ডগায় জ্বলন্ত হারিকেন আলো জাল নিয়ে জেলেদের ট্রলারে ওঠার দৃশ্য সুস্পষ্ট। প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে ট্রলার ছাড়ার অভিমুখে হন্তদন্ত হয়ে উঠে পড়ল নাজির। গিয়ে বসলো খোলা আকাশের নিচে হাতলের পাশ ঘেঁষে পেতে রাখা ছোট্ট চৌকিতে। হঠাৎ তাকে দেখে সামাদ মিয়ার চক্ষু চড়ক গাছ। সাথে বেশ অবাকই হলেন বোধ হয়। পানির পিক পানিতে ফেলে বললেন, আরে নাজির শাহ যে, ভুল দেখতেছি না তো? নাজির 2 আঙ্গুলের সাহায্যে ঘাড় চুলকায়। কপালে এসে বিরক্ত করা চুলগুলো ঠেলে দেয় পেছনে। হেসে বলে, চোখে ছানি পড়ছে, ভুল দেখতেছেন ভাই। তা কি মনে করে আজ এই পথে? এমনি আইলাম, ভাল লাগে না। কেমনে ভাল লাগবো? বিয়ার বয়স হইছে যে, বিয়া কর, ঘরে সুন্দর একটা বউ তোল। মাইয়া পামো কই? খুঁজা দেন। নাজির শাহর লাইগা মাইয়া মানুষ অভাব পড়ব রে। কবে যাবি শুধু কইস? এমন সুন্দর সুন্দর মাইয়া দেখবো না?
নাজির প্রতি উত্তরে হাসল শুধু। ভেতর থেকে বেরিয়ে এলো সামাদ মিয়ার ছেলে হৃদয়, হাতে তার চুরুটার হুক্কা। চুরুটটা ধরিয়ে বাবার হাতে দিল। বসে পড়ল মেঝেতে। হুক্কায় তামাক ভরতে ভরতে বলল, দিবা নাকি একটা নাজির চাচা? সামাদ মিয়া ধমকালেন ছেলেকে। ইলিয়াস কই, তোরে কইছি না তামাকের থেকে দূরে থাকবি? নাজির শুয়ে পড়ল লম্বা হয়ে। দৃষ্টি তার ঝলমল করা আকাশের দিকে নিবদ্ধ করে বলল, পোলা বড় হয়েছে ভাই, সুযোগ পাইলে তামাকে টানো মারে, দূরে থাকবো কেমনে? সামাদ মিয়া সে কথায় বিশেষ গুরুত্ব দিলেন না। পুত্রকে চোখ রাঙিয়ে ফের পুরনো প্রসঙ্গ টেনে এনে বললেন, কিরে মাইয়া দেখমু? নাজির উঠে বসলো। হৃদয়ের হাত থেকে হুক্কাটা টেনে নিয়ে নিজেই বানানো শুরু করলো। সে আবার এসব খুব ভালোই বানাতে পারে, ছোট চাচার থেকে শিখেছিল। অনুৎসুক কণ্ঠে বলল, এখনই না? কি কস? এটাই তো বিয়ার উপযুক্ত সময়। আমি তো সে 19 বছর বয়সে বিয়া কইরা ফেলাইছিলাম। এখন আমার বয়স 40, আর আমার হৃদয়ের বয়স 19। ওরে ভাবতাছি এই বছরে করাই দিমু, সামনে বছর থাইকা তোর ভাবি আরাম। বিয়া যত তাড়াতাড়ি করা যায় ততই শান্তি। আমনের আর কি, বাপের হোটেলে খাইয়া আকাম কইরা বেড়াইছেন, বিয়ার পর হাল ধরছেন বাপের দাঁড় করাই না ব্যবসায়। পোলাও তাই করবো, কিন্তু আমার কি আর সেই কপাল আছে? তোর লাগে আমার খারাপ লাগে, তয় তোর দম আছে। তোর জায়গায় অন্য কেউ থাকলে এতদিন হাল ছাইরা দিত। নীরব রইল নাজির। বানানো শেষ হতেই বড় একটা টান দিয়ে চোখ বুঝল। ভদ্রলোক ফের বললেন, তার রোজগার তো ভালোই তোর। ভালো হইলে কি হইব, এখনো মাটির ঘরে থাহি। চাচা গুইটের পাকা দালানের সামনে মুরগির খোপের মতো দেখায়, পরে বউ যদি আফসোস হয়। এটা কোনো কথা? টেহা লাগলে আমারে কবি, আমি আসি না? কত যে আছেন তা জানা আছে। কড়া সুদে টাকা লাগান, কোনো প্রয়োজন নাই, নিজের পয়সায় ঘর কর্মু। হাসলেন সামাদ মিয়া। চুরুটি শেষ টান দিয়ে ধোয়া উড়িয়ে দিলেন বাতাসে। ওপাশ থেকে ভেসে এলো জেলেদের হৈ হৈ কলরব। আওয়াজ হলো নদীর অবাধ্য পানির ঢেউয়ের। গলা উঁচিয়ে জিজ্ঞেস করলেন, মাছ উড়ছে রে জাকির? হ ভাইজান উড়ছে। কি মাছ? 5 মিশালি ছোটো ছোটো মাছই বেশি, সাথে 1 হাত সমান 3টা শৈল মাছও আছে। সামাদ মিয়ার চোখ মুখে তীব্র অসন্তোষ প্রকাশ পেল। পুত্রকে আরেকটি চুরুট ধরানোর নির্দেশ দিয়ে নাজিরের উদ্দেশ্যে বললেন, বুঝলি নাজির, বর্ষা ছাড়া মাছ ব্যবসায় লাভ নাই। তাইলে ট্রলার নিয়ে বাইর হন কেন? ব্যবসা বাণিজ্যর তো অভাব নাই। প্রসঙ্গ বদলে ফেললেন তিনি। প্রশ্ন ছুড়লেন, তা তোর কথা কয় মন ধান হইছে? আল্লাহর রহমতে ভালোই হইছে। আমার কাছে 5-6 মন বেচা দে, যত দাম তার থেকে না হয় বেশি দিলাম। এইবার আর ধান বেচমু না, ধান বিক্রিতে বহুত লস হইয়া যায়। তাইলে কি করবি? এমনি আর কতদিন ব্যবসা করমু? কয়দিন আগে ধানের মিল খুলছি। ভালা কাম করছোস, ডিলার পাইছোস? না পাইলে কইস আমারে। হ পাইছি, গত বছর আড়তে গিয়া পরিচয় হইছে, সেখান থেকে আর কি এই ব্যবসার বুদ্ধি আইলো। তোর চাচারা জানে? না, জমি আমার, ফসল আর পয়সাও আমার, ওরা জানবো কেমনে? ব্যবসা ভালো করে দাঁড়াক, তারপর এমনি এমনি জানবো। টাকা পয়সা লাগলে আমারে কইস, আমি সব সময় আসি। সুদ ছাড়া দিতে চাইলে কইন। না রে ভাই, লস হয়ে যাইব। পয়সা আসি তো এটার উপরে। সুদ হারাম, কত কিছুই তো হারাম, যেই তামাক খা সেইটাও হারাম। মানে কয়জন? উত্তর দিল না নাজির। হেলান দিয়ে বলল, কম দামে ব্যবহার করা পিক আপ লাগবো 2টা। আপাতত হাতে টেহা কম, খোঁজ থাকলে দিয়েন। খোঁজ তো নাই, তাও তোর জন্য দেখমুনি। একটু থেমে পুনরায় জিজ্ঞেস করলেন, নওশাদের কি খবর? লেখাপড়া শেষ হয় নাই? চাকরি বাকরি কিছু করে? না, এখনই কি এর, আরও 1-1.5 বছর লাগবো মনে হয়। খরচপাতি সব তুই দেশ নাকি নিজেও কিছু করে? আমি ছাড়া আর কেডাই দিব? বাপের কামাই নাই, অসুখ মানুষ, তার পিছনেও কত খরচ লাগে। ও এত লেখাপড়া কইরা কি করব? গ্রামে চলে আইতে ক, খেতে খামারের কামে লাগাইয়া দে। তোর ঠেকা পড়ছে খরচ চালানোর। আমি তো পড়তেই পারলাম না, ওই পড়তাছে যখন পড়ুক, লেখাপড়ায় ভালো আছে। কোনো লাভ নাই, বাপের শিক্ষিত পোলারা দেখে না। আর তুই তো ভাই, কত দেখলাম। চাকরি বাকরি পাইয়া তোরে মুত্তেও মারবো না। তাই সময় থাকতে থাকতে নিজের লেগে সঞ্চয় কর। দুনিয়াতে কেউ কারো না রে নাজির, একলা এসে একলা যাইতে হইব। মাঝখানে 2 দিনের জীবন, যেগুলোর লগে দেখা হয় সব কয়টা হারামজাদা। বন্ধু বান্ধব ভাই সন্তান কেউ আপন না, এরা আমাকে জীবনে আসে পুটকি মারা দেওয়ার লাইগা। বড় করার দায়িত্ব করছোস, এবার তারে বল নিচে রাস্তা দেখে নিতে। নাজির নীরব শ্রোতার মতো সে সব শুনল। গত কয়েক বছর ধরে সব শুনতে শুনতে সে অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই এখন আর মস্তিষ্কে কথাগুলো প্রভাব ফেলতে পারে না। হঠাৎ করে আকাশটা গজরে উঠল।
ওপাশ থেকে ভেসে এলো জেলেদের আহাজারি। আকাশ পুরে ঝুমঝুম বৃষ্টি নামার জন্য দোয়া চেয়ে হাত তুলল রবের নিকট। বৈশাখে গ্রামের মানুষের ব্যস্ততা থাকে একটু বেশি, বিশেষ করে যাদের ধানের জমি আছে তাদের ব্যস্ততা আকাশচুম্বী। কাক ডাকা ভোরে দৈত্যের মুখের মতো বিশালাকৃতি 8টি চুলায় ধান ভর্তি হাঁড়ি চেপেছে। পরপর 4বার সেসব ধান সিদ্ধ করতে করতে বেলা বেড়ে ধরণীতে বেড়েছে রোদের উত্তাপ। রাতে আকাশ গর্জে উঠলে বৃষ্টি আর নামেনি। পানির অভাবে গাছগাছালি কেমন যেন ঝিমিয়ে পড়েছে। রাতটা সামাদ মিয়ার ট্রলারে কাটিয়ে কাক ডাকা ভোরে গ্রামে ফিরে এসেছে নাজির। তবে বাড়িতে এখনও সে যায়নি। বাজারে নাস্তা সেরে ডিপকল থেকে পানি তুলে সোজা চলে এসেছে তার সবজি চাষের জমিতে। কিন্তু সামনে এগোতে গিয়েও এগোলো না। আচমকা থেমে দাঁড়ালো পথিমধ্যে। দৃষ্টিগোচর হলো অদূরে ক্ষেত থেকে বেগুন তোলা একটা মেয়েকে। নাজির কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে, তারপর দ্রুত গতিতে এগিয়ে এসে দাঁড়ায় পাশে। কিন্তু মেয়েটি যেন তার উপস্থিতি টেরই পেল না। পরনে ছাপা সালোয়ার কামিজ, মাথায় ওড়না, মাটি মাখা হাতে সে তুলে যাচ্ছে একের পর এক কালো কুচকুচে বেগুন। নাজিরের স্বাভাবিক মুখখানা হঠাৎ করে কঠিন হয়ে উঠল। ভ্রু কুচকে রাগত স্বরে ধমক দিয়ে বলল, এই সেরি, এই বেগুন তুলোস কেন? দিন দুপুরে আমার খেতে চুরি? বল্টু, ওই বল্টু, আমার বেতের লাঠিটা নিয়ে আয় তো। মিল্টন আশেপাশে কোথাও নেই, তবুও ভয় দেখানোর জন্য হয়তো তাকে ডাকলো নাজির। মেয়েটি ধীরে মাথা তুলে একবার তাকলো নাজিরের দিকে, তারপর চোখ নামিয়ে নিল। কাজ জারি রেখে বিব্রত কণ্ঠে বলল, চুরি? আমি কই না তো। নিজেদের জমিতে আবার চুরি করে কিভাবে? নাজির এক মুহূর্তের জন্য থমকে গেল। ব্যবহারের বদলে অবাক হয়ে বলল, নিজগো জমি? কই, আমি তো তোমারে চিনি না। পরপর আবারও কণ্ঠস্বরে কাঠিন্য ভর করলো, বেগুন চুরি করতে আইয়া এখন আবার জমি হাতানোর মতলব? দেখা তো এই গ্রামের মায়া মনে হয় না, কথাবার্তায় অন্য টান। গ্রামের হইলে আলবাত আমি চিনতাম। নাম কি? বাপের নাম কি? বাড়ি কই? তাড়াতাড়ি কও, না হইলে কিন্তু বট গাছের লগে বাইন্ধা রাখমু। মেয়েটির মুখশ্রীতে এবার দেখা দিল আতঙ্ক। দূর দূর বুকে আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজল। নাজির ভাবল, হয়তো পালানোর পথ খুঁজছে মেয়েটা। তাই হাতে বালতিটা মাটিতে রেখে 2 হাত ছড়িয়ে পথ আগলে দাঁড়ালো সে। মেয়েটি সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল কয়েক পা। চোখে ভয় থাকলেও তার কণ্ঠস্বর দৃঢ়। আমি এই গ্রামের মেয়ে, এই জমিটাও আমাদেরই, আমার দাদার। নাম কি দাদার? কিন্তু উত্তর দেওয়ার সুযোগ পেল না সে। পেছন থেকে চেঁচিয়ে ডেকে উঠল কেউ, এই মিষ্টি, ওখানে কি করস? চলে আয় এইদিকে। সেই কণ্ঠস্বরে নাজিরও পিছু ফিরে তাকালো, দেখলো মাসুম দাঁড়িয়ে। এইবার কিছুটা হলেও ব্যাপারটা আন্দাজ করতে পারলো নাজির। হালকা অবহেলায় বলল, ও আকবরের নাতনি। মেয়েটি যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ তার হাত থেকে একটি বেগুন টেনে ধরল নাজির। মাসুমের মতোই গলা চড়িয়ে বলল, এটা আবার কোন পক্ষের, কার মাইয়া? উত্তর দিতে ইচ্ছে করলো না মাসুমের, তবু বলল, আমার বইন। কেমন বইন? আমি চিনি না কেন? আমার মায়ের পেটের একমাত্র বইন। ভারী অবাক হলো নাজির। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ওই যে নাক দিয়ে হিংবল পড়তো মায়াডা, ও মা, এত ডাঙ্গর হইয়া গেছে। বিস্ফোরিত নেত্রে তাকালো মিষ্টি, ভারী লজ্জা পেল যেন। মাসুম পুনরায় তাগাতা দিল, তোরে চলে আইতে কইছি না, এখনো দাঁড়ায় আসোস কেন? নাজির বলল, বোনরে আমার জমিতে বেগুন চুরি করতে পাঠাই, এখন আবার চলে যাওয়ার পাইতারা করছোস? এত সহজ? বেগুনের ক্ষতিপূরণ কেড়াই দিব? মাসুম এগিয়ে আসছিল, তখন নাজির ধমকালো, এক পা গাইলে পা ভেঙে রেখে দিমু। আমার জমিতে খারাপ মানুষ ঢোকা নিষেধ। তুই ভালা মানুষ? হ। ওই মিষ্টি, হ্যাগো বেগুন ছিঁড়ছোস কেন? বড় চাচি তো বলল ক্ষেত থেকে বেগুন নিয়ে আয়, ভর্তা বানাবো, তাই তো সুজাতাকে সঙ্গে নিয়ে এসেছিলাম। কিন্তু উনি বলছে এটা নাকি ওনাদের ক্ষেত। ঠিকই বলছে, এটা না আমাকে ক্ষেত, ওইটাছে ওই পাশেরটা। আঙুল তাক করে দেখালো মাসুম। নাজিরের ক্ষেতের বিপরীত পাশের ক্ষেতটায় আকবর মিয়ার। দীর্ঘদিন গ্রামে না থাকায় বিভ্রান্ত হয়েছে মিষ্টি, তাই আবার লজ্জায় আর অপরাধবোধ ঘিরে ধরল তাকে। আমতা আমতা করে বলল, দুঃখিত, আমি জানতাম না। নাজির বিড়বিড় করলো, দাদার মতন সব কয়টা ধান্দাবাজ বাটপার। লুঙ্গির ভাঁজ থেকে টাকা বের করলো মাসুম, বলল, ওর মতো মগার কাছে মাপ চাইতে হইব না। এই নে ধর তোর বেগুনের দাম। নাজির টাকাটা নিল না, কিছুটা অহংকার করেই বলল, শত্রু কোটে হ্যাঁ নাজির শাহ নিব, ভাবলি কেমনি? বলেই হাত থেকে রেখে দিল সব কয়টা বেগুন। বলতে গেলে এক প্রকার কেড়েই নিল। সেগুলো এক পাশে ঘাসের উপর রেখে বালতি নিয়ে ক্ষেতের পানি দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলল, বন্যার সামনে থেকে দূর হ। মিষ্টি মাঝখানে পড়ল বিপাকে। ফ্যাল ফ্যাল নয়নে অপরিচিত লোকটার দিকে এক পলক তাকিয়ে
দৃষ্টি সরিয়ে স্থির করলো বড় ভাইয়ের মুখ পানে। মাসুম অযথা তর্ক বা ঝামেলায় জড়াতে চাইল না, তাই ইশারায় চলে আসতে বলল। নিজেদের ক্ষেত থেকে বেগুন তুলতে গিয়ে দেখা পেল সুজাতার। মেয়েটা আইসক্রিম খেতে খেতে অপর হাতে ধরা বাকি 3টা আইসক্রিম দেখিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, 1 টাকায় 4টা আইসক্রিম পেয়েছি ফুপু। তখন আইসক্রিমের ঢাকনার শব্দ শুনেই সে ফুপুকে রেখে দৌড়েছিল, তাই কথাটায় খুশি হলো না মিষ্টি, বরং চোখ রাঙালো। বাড়িতে ফিরে যেন তুলকালাম কাণ্ড বাঁধাবে আজ। এই মেয়ের জন্যই তো অন্যের কাছ থেকে চোরের অপবাদ শুনতে হয়েছে তাকে। মাঠ জুড়ে রোদে শুকাতে দেওয়া ধানগুলো আচমকাই ঝড়ো হাওয়ায় ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে উঠল। নীলিমা জুড়ে দেখা মিলল ধূসর বর্ণের মেঘের দল। সপ্তাহ জুড়ে চলমান তীব্র তাপদাহ বিলীন হয়ে হঠাৎ ধরণীতে ভূপাতিত হলো কালবৈশাখী ঝড়। তৎক্ষণাৎ হাতের কাজ ফেলে কর্তাদের সঙ্গে মাঠের ধান ঘরে তুলতে বাড়ির গৃহিণীরাও ছুটল। ভয়ঙ্কর শব্দে গজরে উঠল আকাশ। কিছু কিছু জমিতে এখনো ধান কাটা বাকি। মজুরেরা দ্রুত হাত চালালো। রাস্তায় মেলে দেওয়া খড়কুটো তুলে পুরুষেরা নেমে পড়ল মাচা তৈরির কাজে। তবে এত কিছুর মধ্যে অল্প বয়সী ছেলে মেয়েদের যেন তাতে কিছু আসে যায় না। তাদের লোভাতুর দৃষ্টি শুধু গাছের ভর্তি কাঁচা আমের উপর। বাতাসের তোড়ে মাটিতে পড়লেই যেন শিকারি পাখির মতো লুফে নেবে তা। নাজির শাহ বসে আছে বট গাছের নিচে। হাতে ধরা পুরনো আমলের রেডিও থেকে ভেসে আসছে ঝড়ের পূর্বাভাস। খবরের মাঝখানে ঝট করে রেডিওর শব্দ থেমে গেল। ব্যাটারি শেষ নাকি বাতাসে বেতার তরঙ্গ ধাও বোঝা গেল না, কিন্তু তাতে নাজিরের ভাবনার রেশ কাটল না। মহুয়া গানের এক চিলতে সুর মস্তিষ্ক জুড়ে ভাসতে লাগলো। ধীরে ধীরে ঠোঁটের ডগায় উঠে এলো সেই গান। পূবেতে বন্দনা করলাম পূবের ভানুস্বর, একদিকে উদয় রে ভানু চৌদিকে পসর। দক্ষিণে বন্দনা গো করলাম ক্ষীর নদী সাগর, যেখানে বাঞ্জজি করে চান্দ সদাগর। উত্তরে বন্দনা গো করলাম কৈলাস পর্বত, যেখানে পড়িয়া গো আছে আলীর মালামের পাথর। 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে এখন। দূরের কোনো গৃহস্থালী বাড়ি থেকে ভেসে আসছে আশের প্যাক প্যাক শব্দ। আকাশের গর্জনের তালে তালে গজরে উঠছে গোয়ালের গরুও। হাম্বা হাম্বা শব্দে চট করে উঠে দাঁড়ালো নাজির। দুধ দোয়াতে আজ ভুলে গেছে বেচারা। তখনই পথে দেখা হলো সেলিম মোল্লার সঙ্গে। বয়স্ক দেহের চামড়ায় ভেদ করে হাড়গোড় যেন বেরিয়ে আসতে চাইছে। হন্তদন্ত পা ফেলে যেতে যেতে বলল, ধানের কাম কত দূর নাজির? এত শান্ত হইয়া ঘুইরা বেড়াইতেছস কেমনে? পুরোপুরি শেষ হয় নাই। প্রথম দফা শেষ করে দ্বিতীয় দফাটা আজকে সকালে কাটা শেষ করছি। এর মধ্যেই ঝড় তুফান শুরু। আর আমারটা কালকে সিদ্ধ করছি মাত্র, পুরোপুরি শুকায় নাই। কি করি কত? আর 2টা দিন রোদে দিলেই হইতো। সেই আশা ভুইলা যান চাচা। খবরে শুনলাম নতুন ঘূর্ণিঝড় আইতাছে। এমন তুফান আগামী কয়েকদিন চলতেই থাকবো। চিন্তার রেখা ফুটে উঠল সেলিম মোল্লার মুখমণ্ডলে। ওনার সঙ্গে কথা শেষ করে নিজের পথ ধরল নাজির। বাড়ির ফেরার ভীষণ তাড়া। মধ্যপাড়ায় মাঠের পাশ ঘেঁষে ডালপাড়ায় ছড়িয়ে দাঁড়িয়ে আছে একটি ছায়া ঘেরা ফজলি আম গাছ। হাওয়ার ভারে ডাল থেকে ঝরে পড়া কাঁচা আমগুলো আগেই কুড়িয়ে নিয়ে গেছে পাড়ার ছেলে মেয়েরা। মিস্ত্রি আর সুজাতা সেখানে পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হলো। চারদিকে খুঁজেও আম না পেয়ে হতাশার দৃষ্টিতে তাকালো গাছের ডালে। মুখ ভার করে বলল, দেখলি তো, সব আম বিচিগুলো নিয়ে গেছে। আমাদের আরও আগে আসা উচিত ছিল। আচ্ছা, তুই গাছে উঠতে পারিস? সুজাতা দুদিকে মাথা নাড়ালো। না, তুমি ওঠো। আব্বা জানলে বকবে। ছোট চাচুও পারে, ডেকে আনবো? থাক, দরকার নেই, বাড়ি চল। আম ভর্তা খাবো না? উত্তর দিল না মিস্ত্রি। তখনই আচমকা কোথা থেকে যেন ছুটে এসে এক ছড়া আম বরাবর লাগলো শুকনো মাটির শক্ত খণ্ড। নিশানা ঠিক তাকায় মুহূর্তেই শূন্য থেকে মাটিতে আছড়ে পড়ল কয়েক জোড়া কাঁচা ফজলি আম। তা দেখে মিস্ত্রির চোখ জোড়া চকচক করে উঠে। এগিয়ে যায় সেগুলো তুলতে, কিন্তু তার আগেই কোথা থেকে এসে আম দুটো ছো মেরে হাতে তুলে নেয় নাজির। বাড়িতে আম গাছ নাই? ঝড় তুফানের মধ্যে বাইরে ঘোরাঘুরি কেন? কণ্ঠে বিদ্রুপ ঝরে পড়ল যেন। সুজাতা দৌড়ে লুকিয়ে পড়ল ফুপুর পেছনে। নাজির একটা আম নিজের কাছে রেখে বাকিগুলো বাড়িয়ে দিল মিস্ত্রির দিকে। মিস্ত্রি ধরল না তা। নাজির ভ্রু কুচকালো। সুজাতার উদ্দেশ্যে বিরক্ত কণ্ঠে বলল, তগো বাড়ি কি চুল আলাদা হয়ে গেছে রে সুজাতা? আলাদা খাস তোরা? ফুপুর পেছন থেকে আর বের হলো না সুজাতা। ওখান থেকে উত্তর দিল, না তো, সবাই একসঙ্গে খাই। তাহলে তগো 2টার অবস্থা আলাদা কেন? তুই পাটকাঠি আর তোর ফুপু একেবারে বট গাছ। কোন চাইলের ভাত খায় তোর ফুপু? আমারেও ক, আমিও একটু খাইয়া মোটা হই। সুজাতা হেসে দিল। বাচ্চা হলেও পাকনা বুড়ি একটা।
কিন্তু মিশ্রির মোটেও হাসি পেল না। তার রাগ হলো। লোকটা সপ্তাহখানেক আগে কয়েকটা বেগুন তোলার কারণে তাকে চোর উপাধি দিয়েছিল, আজ আবার তাকে মোটা বলে অপমান করছে। কত বড় সাহস! ভাইয়ের কথাই তবে ঠিক। শাহ বংশের পুরুষরা এক একটা বেদব, অমানুষ। তাই নীরবে চলে যাওয়ার উদ্দেশ্যে সামনে পা বাড়ালো সে। কিন্তু নাজির চুপ থাকলো না। এইটুকু মেয়ে তাকে অবজ্ঞা করছে, ভারী লজ্জার ব্যাপার। তাই জোরপূর্বক হাতের মধ্যে আমগুলো গুছিয়ে দিয়ে বলল, এই মিষ্টি নামটা কেরাই রাখছি? এটা কোনো নাম হইল? মিষ্টি এবার মুখ খুলল। কেন, সুন্দর নামই তো। একদম সুন্দর না। মিষ্টি তো মানুষ খায়, তোরই কি খাওয়া যায়? তা তুই কোন মিষ্টি? তাল মিষ্টি নাকি আখের মিষ্টি? সুজাতা ঝট করে উত্তর দিল, তাল মিষ্টি। নাজির সামান্য হাসলো, বলল, এইবার সোজা বাড়ির যা, নইলে ঠাটা কিন্তু দুইটার মাথার উপরে পড়ব, তখন আর বিয়া হইব না। কথা শেষ করে যেতে গিয়েও ফিরে এলো। কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলল, কয়দিন আগে যে আমারে লইয়া ভয়ঙ্কর মস্করা করছে, এইটাই তোর সেই ফুপু নারে সুজাতা? এই ভয়টাই যেন এতক্ষণ পাচ্ছিল ছোট্ট মেয়েটা। শক্ত করে ধরে রাখলো ফুপুর ওড়না। উত্তরের অপেক্ষায় নাজির তাকিয়ে আছে তার দিকে। মিষ্টি কিছু বুঝতে না পেরে সরল কণ্ঠে বলল, নাম নিয়ে মজা করেছি? কবে, কখন? আমি তো আপনাকে দেখলাম 1 সপ্তাহ আগে, ওই যে খেতে। আবার মিশা কথা। আলবাত কইসোস, তুই কইসোস। সালিশের দিন এই মাঠে দাঁড়াইয়া কইসোস। সুজাতা আমারে কইছে। মিষ্টি দীর্ঘশ্বাস ফেলল। এই সুজাতা তাকে একটু শান্তি দেয় না। নিজে অন্যায় করে সব জায়গায় ফাঁসিয়ে দেয় ফুপুকে। অথচ সেদিন সে গ্রামেই ছিল না, ফিরেছিল রাতে। দুদিকে মাথা নাড়িয়ে কথাটা জানিয়ে বলল, ভয়ে সুজাতা মিথ্যে বলেছে, মাঝে মধ্যেও এমন করে। মেজাজ চটে গেল নাজিরের। ইচ্ছে করলো ফাজিল পিচ্ছি দুটোকে দুঘা লাগিয়ে দিয়ে গাল লাল করে দিতে, কিন্তু ইচ্ছেটা এই মুহূর্তের জন্য দমিয়ে রাখলো। আকাশের অবস্থা ভালো নয়। দৃষ্টি দিয়েই শাসিয়ে বিড়বিড় করলো। তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে মিষ্টির দিকে আরেকটু এগিয়ে ফিসফিস করে বলল, তাল মিষ্টি খাইতে আমার খুব ভাল লাগে। বলে নিজ রাস্তায় নিজ গন্তব্যে অগ্রসর হলো। মিষ্টি এক পলক তাকিয়ে দেখলো সেদিকে। বিড়বিড় করে বলল, লোকটা আস্ত বেদব। সুজাতা হাত থেকে কেড়ে নিল আমগুলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে লোভাতুর কণ্ঠে বলল, তাড়াতাড়ি বাড়ি চলো ফুপু, একেবারে চটকে চটকে মাখবে, যেন অনেক ঝোল হয়। তোকে একটু দেব না। তুই ফের আমার নামে মিথ্যা বলেছিস। তা ওই লোকটাকে? উত্তর দিল না সুজাতা। আসল কথাটা বললে নির্ঘাত ওই লোকের কাছে মার খেতে হতো। তাই তো বাঁচার জন্য ফুপুর নাম নিয়েছিল সে। বড় বোন থাকলে কি আর ফুপুর নাম নিত? মিষ্টি আর কিছু বলল না। হাওয়ার তেজ বাড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তাই হাঁটা ধরল বাড়ির পথে। আজ মাস্টার বাড়িতে রোজগারের চেয়ে ব্যস্ততা কিছুটা বেশি। হঠাৎ আসা ঝড়ে সব কিছু গোছগাছ করে ঘরে আনতে আনতে ক্লান্ত সকলে। পিতা নজরুল আলমের তত্ত্বাবধানে ফাহমিদার বিয়ের কথাবার্তা চলছে। সেই জন্য বাড়ির ভেতরে ছড়িয়ে আছে উৎসবের গন্ধ। আজ ঘটক আসার কথা ছিল, কিন্তু আকস্মিক ঝড়ের তাণ্ডবে তার আগমনের আশা ছেড়েই দিল সকলে। সুজাতার সঙ্গে বাড়ি ফিরে প্রথমে রান্নাঘর থেকে বটি নিয়ে বারান্দায় বসলো মিষ্টি। আমগুলো ছিলে কুচি কুচি করে কাটলো। একে একে মেশালো কুচি করে কেটে রাখা কাঁচামরিচ, সদ্য পোড়ানো শুকনো মরিচ গুঁড়া, লবণ আর সামান্য চিনি। তারপর চটকে চটকে তা মাখলো। সেই মাখা দেখে জিভে পানি চলে এলো সুজাতার। মিষ্টি অল্প একটু তার দিকে বাড়িয়ে দিল। চেখে দেখতো কেমন হয়েছে। পরনে হাঁটু সমান ফ্রকে হাতটা ডলে মুছলো সুজাতা। ফুপুর দেওয়া আম মাখা তালুতে নিয়ে জিভ দিয়ে পুরোটুকু মুখে ঢুকিয়ে চোখ বুঝলো আবেশে। মুহূর্তেই শরীরটা ঝাড়া দিয়ে উঠল। সন্তুষ্ট কণ্ঠে বলল, অনেক মজা ফুপু, আরও ঝাল লাগবে? না, ঠিক আছে। যা তাহলে কাঁঠাল পাতা নিয়ে আয়, কলপার থেকে ধুয়ে আনিস কিন্তু। সঙ্গে সঙ্গে দৌড়ালো সুজাতা। বাড়ির উঠানের পাশে মোটা একটা কাঁঠাল গাছ তাদের। সেই কাঁঠাল গাছের নিচু ডালে থেকে বেশ কতক পাতা চিরে কলপার থেকে ধুয়ে আনলো সে। পরের কাজটা করলো মিস্ত্রি। দক্ষ হাতে তাপে চেয়ে বাটির মতো তৈরি করে একে একে পরিমাপ করে বাড়লো আম মাখা। পরিবেশকের মতো সুজাতা ছুটে গিয়ে সবাইকে দিয়ে এলো সেই আম মাখা। প্রথমে নিজের মা জেসমিন, দাদি, ছোট দাদি, বাপের দাদি সহ বাকি ফুপু আর চাচিকে। মিষ্টি গিয়ে বসলো ফাহমিদার ঘরে। তার পিছু পিছু ছুটে এলো চাচাতো ভাই সুজনের ছেলে সিফাতো। সে সুজাতার ছোট, সদ্য ঘুম থেকে উঠেছে বোধ হয়। ফোলা ফোলা চোখে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে বলল, আমিও খাবো, দাও। মিষ্টি দিল না তার হাতে, আবারও নাও করলো না।
পাশে কান্না করলে এই বিচ্ছুর কান্না থামানো ভীষণ কঠিন একটা কাজ। তবে ভর্তায় ঝাল হয়েছে, যা এর পক্ষে সহ্য করা অসম্ভব। তাই ছোট্ট একটা টুকরো শুধু জিভে ছোঁয়ালো, তাতেই চোখ মুখ কুঁচকে নিল সিফাত। আ উ করতে করতে বলল, ডাল ডাল, আরও খাবি? উত্তর দিল না সে, বরং দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। ফাহমিদা শুধু সেসব চেয়ে চেয়ে দেখলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না। অন্য সময়ের মতো তার বিছানায় এসে খাওয়ার অপরাধে ধমকও দিল না। হাতের বাটিটা চাচাতো বোনের দিকে এগিয়ে দিল মিষ্টি। বলল, তোমাকে নাকি বিয়ে দিয়ে দেবে ছোট আপা? বয়স হয়েছে, দিবেই তো। শুনেছি তোমার নাকি কারোর সঙ্গে প্রেম চলে, সেই ছেলে এ বাড়ি থেকে ধরাও খাইছে। কে কইছে এই কথা? নাজির শাহ। তেতে উঠল ফাহমিদা, সরল মুখখানি থেকে উপচে পড়ছে রাগ। মিষ্টি ভয় পেল না, নিজের মতো ভর্তা খেতে খেতে বলল, সে আবার কে? আমি কি চিনি? পাশের বাড়ির মানিক চাচার মা আমাদের দাদির সঙ্গে গল্প করছিল, তখনই শুনেছি। কিছুটা শান্ত হলো ফাহমিদা, নীরবতা পালন করলো বেশ কিছুক্ষণ। তারপর সজাগ কণ্ঠে বলল, সহবংশের লগে আমাকে বাপ দাদার বহু বছরের শত্রুতা, তাই সত্য জানতে পারলে হয়তো আব্বাই আমারে মাইরাই ফেলাইব, কুরুক্ষেত্র বাইধা যাইব, কেউ মানব না। তাহলে সত্য ঘটনা? অবাক হলো মিষ্টি। আংশিক সত্য। পারভেজ বহুদিন ধরে আমার পিছনে পইরা আসিল, ওর পাগলামিতে একসময় আমিও সাড়া দেই। সেই দিন রাইতে আমার সাথেই। থেমে গেল ফাহমিদা। মিষ্টি মনোযোগ দিয়ে তা শুনল, তবে কতটুকু বুঝলো কে জানে। এসব বিষয়ে সে অনভিজ্ঞ বললেই চলে। সদ্য কৌশলে পা দিয়েছে, আধবেলা তো বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতেই তার যায়, বাকি সময়টুকু যায় লেখাপড়ায়। তবুও সে বলল, তাহলে কি করবে এখন? ঘটকে নিয়ে আসা পাত্রকে বিয়ে করে নেবে, তাছাড়া উপায় কি? থাক, দুঃখ পেও না। শোন মিস্ত্রি, এই কথা কারো কানে যাতে না যায়। কি কইলাম বুঝছোস? সুজাতা দৌড়ে এলো ঘরে। বাটির তলায় অবশিষ্ট 2 টুকরা আম আর একটু ঝোল দেখে অবাক হয়ে বলল, তুমি সব খেয়ে নিলে ফুপু, তাহলে আমি কি খাবো এখন? তোকে না দিয়ে এলাম ওইটুকুন, তুমি বেশি খেয়েছো। তো বানিয়েছে কে? যে বানায় সে বেশি খায়, তুই ছোট মানুষ, কম কম খাবি। ঠোঁট উল্টালো সুজাতা, ভ্যা ভ্যা করে কেঁদে দেবে বললে। নাক টেনে যেতে যেতে বলল, এই জন্যই তুমি আলুর বস্তা, সব একাই খেয়ে নাও। কি বললি? এত বড় কথা? আজ তোর একদিন কি আমার একদিন? সুজাতা কাঁদতে কাঁদতে দৌড়ালো। মিশ্রি এটো বাটিটা বিছানায় ফেলে রেখে ভাতিজির পিছু পিছু ছুটল। তা দেখে দীর্ঘশ্বাস ফেলল ফাহমিদা। এরা আরে মুখো হবে বলে মনে হয় না, এই বাটি তাকেই সরাতে হবে। সন্ধ্যা পর্যন্ত তর্জন গর্জনের পর ঝুমঝুমিয়ে বৃষ্টি নামল ধরণীতে, ভিজিয়ে দিতে লাগলো শুকনো খড়খড়ে জমিন। বিদ্যুৎ বিভ্রাট ঘটল তখনই। বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা ঘর থেকে বেরিয়ে এসে পাকা বারান্দায় মাদুর বিছিয়ে বসলো। দাদি সৈয়দুন্নেসা বসেছেন তাদের থেকে কিছুটা দূরে একটি কাঠের কেদারায়। স্বামী আর পুত্ররা যে ঘরে শুয়ে আছে তারা আর বের হলো না। বৃষ্টির মধ্যে জম্পেশ একটা ঘুম দেওয়া যাবে। এই বৃষ্টির মধ্যে দূর থেকে ভেসে আসছে পাখির কুকু ডাক। তালেবের স্ত্রী পলি জিজ্ঞেস করলো, এটা কোন পাখির ডাক দাদি? সৈয়দুন্নেসা পাঞ্চি বসছেন। থুতুর সাথে একদলা পিক গ্রিল দিয়ে বাইরে ফেলতেই পানিতে ধুয়ে গেল তা। বললেন, আমরা তো এটারে কু পাখি নামেই চিনি। ছোটবেলায় মা চাচিকেও কাছ থেকে শুনছি। পলি অল্প বয়সী মেয়ে, ফাহমিদার সমবয়সী হবে। গত বছর 9ম শ্রেণীতে উত্তীর্ণ হতে বাবা ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলেন এ বাড়ির ছেলের সঙ্গে। শ্বশুর কাশেম আলী অবশ্য পুত্রবধূকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, তা লেখাপড়া কি আরও করতে চাও মা? মুখে উত্তর না দিয়ে শুধু দুদিকে মাথা নাড়িয়েছিল পলি। বিয়ের দিন তার বাবা অনেক কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন, সে শুধু শেখা ভুলই আওড়েছিল। বয়স অল্প হওয়ায় সংসারে অনেক কিছু এখনও তার নখদর্পণের বাইরে। শাশুড়ির চোখ সরিয়ে নিলেই শুরু হয়ে যায় ননদের সঙ্গে দৌড়ঝাঁপ। এবারও সে কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কু পাখি বৃষ্টির মধ্যে ডাকে কেন দাদি? এর পিছনে লম্বা একটা কাহিনী আছে, শুনবি? মাথা নাড়ালো সে সহ বাকিরাও। ওপাশে বসে সরিষার তেল দিয়ে মাখানো মুড়ি খেতে খেতে রুহুল আর মাসুমও কান খাড়া করে রাখলো শোনার জন্য। সুজাতা ঘুমিয়ে আছে মিষ্টির কোলে মাথা রেখে। ও এসব গল্পের আগা মাথা বোঝে না, ওর কাছে ঘুম খাওয়া আর দৌড়ঝাঁপ করাই ভালো লাগে। সোজা হয়ে বসে পা দোলাতে লাগলেন। বাতাসে মাথার ঘুমটা এক পাশ সরে যেতে তা টেনে ঠিক করে শুরু করলেন তার মা চাচি থেকে শোনা গল্প। এক গ্রামে আসলে এক দুষ্ট রাখাল, তার কাম আসিল মালিকের গোয়াল ভর্তি গরু পালা, সময় মতো তাকে খাওয়ান দেওয়া, রোদ উঠলেই মাঠে ছাইরা দেওয়া, আর
আর সকাল হইলেই গোয়ালারে দিয়ে দুধ দোয়ানো। মালিক খুব ব্যস্ত মানুষ, সারাদিন বাইরে বাইরে থাকতো। তেনারা ফিরতে ফিরতেই হয়তো রাত। ফিরায় ওনার কামা ছিল রাখালের থেকে সব খবরাখবর নেওয়া, কিন্তু রাখাল তো দুষ্টু, গরুরে ঠিক মতো পানি দিত না, সারাদিন মাঠে ছেড়ে রাখতো, দুধ দোহানোর টেহা মাইরা দেখাইতো। আর সন্ধ্যা হইলে সেই যে গোয়ালে ঢুকাইতো, তারপর আর খোঁজ নিত না। কিন্তু মালিক তো আর তা জানে না এমন করে কয়টা গরু মরছে। সেই মরা আর অসুখ গরুর অভিশাপ লাগিয়া এক সময় রাখাল হইয়া গেল কুপাখি, যার মুখের ছিদ্র হইয়া গিয়া গলার নিচে। অন্য পশু পাখির মতো চুমুক দিয়ে পানি খাইতে পারে না। এক সময় বৃষ্টি হইলে আকাশের লাহান হা কইরা থাকে, যতটুকু পানি মুখে ঢুকে আর কি, তাই বৃষ্টি আইলে এই পাখি কু কু কইরা ডাকে। মিস্ত্রি অবাক হয়ে বলল, এটা সত্য ঘটনা দাদি? হ। রুহুল মুড়ি চিবাতে চিবাতে বলল, দুর্গাদি মিশা কথা, বানায় আন্নায় গল্প। সৈয়দুন্নেসা তেতে উঠলেন, পানদানি থেকে সুপারির দানা নাতনির দিকে ছুঁড়ে মেরে ধমকালেন, তুই বেশি জানোস? আগেকার দিনে এসব অভিশাপ লাইগা যাইতো। শুধু কি পক্ষী, খারাপ কামের লাইগা অনেক মানুষ বান্দর আর কুমির পর্যন্ত হইছে। দেহস না বান্দরের কাম কাজ মানুষের লাহান। কুমির হইল কেন দাদি? পলি পুনরায় প্রশ্ন করল, ভাগনা বইয়ের মুখ দেখার লাইগা। এই পর্যায়ে রুহুল এবার শব্দ করে হেসে দিল, বলল, আপনি ভাইয়ের কাছে জানতো ভাবি, দাদির গল্প হইনে আর ছোট মাথা নষ্ট করেন না। সৈয়দুন্নেসা অসন্তুষ্ট হলেন নাতিদের অবিশ্বাস আর ঠাট্টায়, মুখে আর কিছু বললেন না। এরা এক একটা বজ্জাতি তোর শ্রেণীর প্রাণী, কিছু বলেও লাভ নেই। ফাহমিদা ভাইদের ধমকালো, বিরক্ত করস কেন? বিশ্বাস না হইলে যা এখান থাইকা, আমরা হুনমু, হুনতে দে। মাসুম এগিয়ে এসে তার মুখে এক খাবলা মুড়ি ঠেসে দিয়ে বলল, তোর কথায় জামু, এটা আমাগো দাদি, তাই সব মিশা মিশা গল্প আমরা হুনমু। ঠিক কইছি না দাদি? দাদির মতো করে নাটকীয় সুরে কথাটা বলল সে। নাতের কথায় মুখ বাঁকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে লাঠিতে ভর করে চলে গেল সৈয়দুন্নেসা। রুহুল বলল, দিলি তো বুড়িরে রাগাইয়া, এখন দাদার কাছে গিয়ে বিচার দিব।